আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকে CRT টেলিভিশনের পার্ট 4 ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আলোচনার বিষয় হলো হরিজন্টাল সিস্টেম। আজকের আলোচনার বিষয় হলো হরিজন্টাল সেকশন। হরিজন্টাল সেকশনের মধ্যে কি পার্টস আছে এবং এটা কিভাবে কাজ করে এটা আজকে বিস্তারিত আলোচনা করব। হরিজন্টাল সেকশনের মধ্যে পার্টসগুলোর মধ্যে আছে এখানে একটি ফ্লাইব্যাক আছে, 10 একটি ফ্লাইব্যাক। এই সাইডে আছে একটি আউটপুট ট্রানজিস্টর এবং এই সাইডে আছে একটি চপার কয়েল এবং এটার মধ্যে আদার্স কিছু পিএফ ক্যাপাসিটর দিয়ে বুস্টিং করে ছবিটা ছোটো বড় করেছে এই পার্টসগুলো দিয়ে। এবং এই ফ্লাইব্যাক থেকে এই বেস সার্কিটের মধ্যে ভোল্টেজ 180 ভোল্টেজ গেছে ফ্লাইব্যাক থেকে আউট হওয়ার পর। প্রথমে এই 10 এই চায়না CRT টিভি টেলিভিশনের হরিজন্টাল সেকশন বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। প্রথমে এখানে 220 ভোল্ট এসি ইনপুট করবো আমি। 200 ওয়াট সিরিজের মধ্যে ফ্ল্যাগটি ইন করলাম। ফ্ল্যাগটি ইন করার সাথে সাথে এটা কিন্তু সার্কিটটা কিন্তু রিমোটে রান করা ছিল, সার্কিটটা কিন্তু রানিং হয়ে গেছে। এবং রানিং হওয়ার সাথে সাথে এই দেখুন এখানে কিন্তু সামনে দেখেন স্ক্রিনের মধ্যে কিন্তু পর্দা স্ক্রিন চলে আসছে, মেনু আসছে, লেখাগুলো দেখা যাচ্ছে। এখন আমরা জানবো যে এই 10 ফ্লাইব্যাক বা চায়না CRT টেলিভিশনের সার্কিটটি কীভাবে কাজ করে। আমি ফ্ল্যাগটি আবার খুলে ফেললাম। এখন আপনাদেরকে আমি বিস্তারিতভাবে দেখাবো। প্রথমে সামনের যে স্ক্রিনটি চালু হওয়ার জন্য এই টিউবের মধ্যে এইচটি ভোল্টেজের প্রয়োজন হবে, আর এইচটি ভোল্টেজটি তৈরি করবে ফ্লাইব্যাক। এই ফ্লাইব্যাকের মধ্যে প্রথমে 110 ভোল্ট ইনপুট হবে। আমাদের চপার ট্রান্সফরমার থেকে 110 ভোল্ট যে আউট হয়েছে এই 110 ভোল্ট ফ্লাইব্যাকের মধ্যে ইন হবে। এটা 10 ফ্লাইব্যাকের মধ্যে 10টি পিন আছে। 10 ফ্লাইব্যাকের মধ্যে 10টি পিন আছে। আমি যদি এখান থেকে হিসাব করি 1 2 3 4 5 6 7 8 9 10, এখান থেকে 10 নম্বর পিন হয়েছে। এখন আমাদের জানতে হবে যে 1 নম্বর পিন কোনটা বা 1 নম্বর পিনের কাজ কি। এখানে 1 2 3, তারপরে আছে 5 6, 1 2 3 5 6, এই তিনটা দিয়ে এখানে এইচটি আউট হবে। আউটপুট ট্রানজিস্টরের সাথে সুইচিং করে এইচটি আউট হবে। এখানে 1 2 3 4 5টা টার্মিনালই কিন্তু দেওয়া আছে। এই টার্মিনালগুলো দেওয়ার উদ্দেশ্য হলো যখন আমরা CRT টেলিভিশনের বিভিন্ন মডেলের মধ্যে সার্কিটটা সেট আপ করবো, দেখা গেলো যে 14 ইঞ্চি টেলিভিশনের মধ্যে কিন্তু ঠিক একই সার্কিট ব্যবহার করা হয়েছে, আবার 21 ইঞ্চি টেলিভিশনের মধ্যে একই সার্কিট ব্যবহার হয়েছে, আবার 17 ইঞ্চি টেলিভিশনের মধ্যে কিন্তু একই সার্কিট ব্যবহার করা হয়েছে। এই সার্কিটগুলোর স্ক্রিন ছোটো বড়ো যদি কখনো করার প্রয়োজন হয় তখন এই এইচটি লাইনগুলো আপ ডাউন করলে পরেই ছোটো এবং বড় হবে। এখন এইগুলার 1 2 3 5 6 এই 5টি পিনগুলো এইচটি সাপ্লাই এবং এখানে আছে 4 নম্বর পিন। 4 নম্বর পিন হলো 110 ভোল্ট ইনপুট। 10 ফ্লাইব্যাকের 4 নম্বর পিন হলো 110 ভোল্ট ইনপুট এবং 7 নম্বর পিন হলো 1 2 3 4 5 6 7, 7 নম্বর পিন হলো গ্রাউন্ড। 7 নম্বর পিন হলো গ্রাউন্ড এবং 8 নম্বর পিন হলো হিটার ভোল্টেজ। এখানে যে টিউবের পিছনে যে একটা হিটার কয়েল আছে, ভিতরে যে হিটার ফিলামেন্ট বাতি আছে, ফিলামেন্টটা জ্বালানোর জন্য, টিউবের ফিলামেন্টটা জ্বালানোর জন্য হিটার ভোল্টেজের প্রয়োজন হবে। আর 8 নম্বর পিন হলো হিটার ভোল্টেজ এবং 9 নম্বর পিন হলো ABL ভোল্টেজ এবং 10 নম্বর পিন হলো 180 ভোল্ট আউটপুট সাপ্লাই। এখানে ABL ভোল্টেজটার কাজ কি? ABL ভোল্টেজটা যদি কখনো এই সার্কিটের মধ্যে মিসিং থাকে বা যদি না থাকে তাহলে দেখা যাবে যে স্ক্রিনের মধ্যে মেনুর যে লেখাগুলো এগুলো আলো আছে অনেক বেশি, কিন্তু অরিজিনালি যে ছবি আছে ছবির আলো ব্রাইটনেস একদম কম হবে। ছবির ব্রাইটনেস একদম কম হবে এবং ছবির ব্রাইটনেস বাড়ানো এবং কমানোর জন্য এই ABL ভোল্টেজটা এই সার্কিটের মধ্যে কাজ করে। এবং 180 ভোল্ট, এই 180 ভোল্ট হলো এখানে যে CRT টেলিভিশনের যে RGB সিগন্যাল আছে, RGB কালার আছে 3টা কালার, এই 3টা কালার টিউবের মধ্যে এই 180 ভোল্ট সাপ্লাই হিসাবে কাজ করে। 180 ভোল্ট সাপ্লাই হিসাবে কাজ করবে এবং RGB সিগন্যালের মাধ্যমে কিছু ট্রানজিস্টর আছে বেস সার্কিটের মধ্যে, এই বেস সার্কিটের ট্রানজিস্টরগুলো সুইচিং করে এই 180 ভোল্ট RGB সিগন্যাল টিউবের ভিতরে তৈরি করে। এখন আমরা ফ্লাইব্যাকের পিনগুলো দেখলাম যে কীভাবে কাজ করে। এই পিনগুলো আবার মাইক্রোকন্ট্রোলার আইসির সাথে কিন্তু কমিউনিকেশন করা আছে। এই ফ্লাইব্যাকের পিনগুলো হিটার ভোল্টেজ, ABL ভোল্টেজ এবং 180 ভোল্ট এবং এই এইচটিটা চালু হওয়ার জন্য ফ্লাইব্যাকটা এইচটিটা এই যে আউটপুট যে ট্রানজিস্টর আছে, আউটপুট ট্রানজিস্টরটা চালু হওয়ার জন্য এই মাইক্রোকন্ট্রোলার আইসি থেকে কিন্তু একটা সিগন্যাল যাবে। প্রথমে আপনাদেরকে আমি দেখাই যে হিটার ভোল্টেজ। এই হিটার ভোল্টেজটা মাইক্রোকন্ট্রোলার আইসির 12 নম্বর পিনের মধ্যে একটা সিগন্যাল আসবে এবং ABL যে ভোল্টেজটা আছে ABL ভোল্টেজটা মাইক্রোকন্ট্রোলার আইসির 13 নম্বর পিনের মধ্যে একটা সিগন্যাল আসবে এবং 180 ভোল্ট যে আছে 180 ভোল্ট বেস সার্কিটের মধ্যে যাবে।
এবং এখানে যে আউটপুট ট্রানজিস্টর আছে, আউটপুট ট্রানজিস্টরটা সুইচিং করার জন্য মাইক্রোকন্ট্রোলার আইসি থেকে মাইক্রোকন্ট্রোলার আইসির 27 নাম্বার, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, মাইক্রোকন্ট্রোলার আইসির 13 নাম্বার পিন থেকে যে আউটপুট ট্রানজিস্টর আছে, আউটপুট ট্রানজিস্টরে সুইচিং ভোল্টেজ বের হবে। এবং মাইক্রোকন্ট্রোলার আইসির 27 নাম্বার পিন থেকে ফ্লাইব্যাকের এবিএল ভোল্টেজের একটা সিগন্যাল আসবে। 12 নম্বর পিন থেকে হিটার ভোল্টেজের সিগন্যাল, 13 নম্বর পিন থেকে আউটপুট ট্রানজিস্টরের সুইচিং সিগন্যাল এবং 27 নম্বর পিন থেকে ফ্লাইব্যাকের এবিএল ভোল্টেজের সিগন্যাল। এগুলো এখান থেকে আপনারা যখন কাজ করবেন বা এগুলো ভোল্টেজ যখন আপনাদের সার্কিটের মধ্যে মিসিং দেখবেন বা স্ক্রিনের মধ্যে সমস্যাগুলো দেখবেন, তখন সমস্যাগুলো দেখার সাথে সাথে কিন্তু আপনারা সমস্যার সমাধান খুঁজে পাবেন যে স্ক্রিনের মধ্যে কী সমস্যাটা দেখা যাচ্ছে আর এখন এই সমস্যাটা আমরা কোথায় যে কাজ করবো এবং কোথায় গেলে সমস্যাটার সমাধান হবে অতি সহজে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তাই হিটার ভোল্টেজের জন্য যে মাইক্রোকন্ট্রোলার আইসির 12 নম্বর পিনটা অবশ্যই মনে রাখবেন। এখানে হিটার ভোল্টেজটা আসার সরাসরি কিন্তু আসে না, এখানে কিছু রেজিস্টর ব্যবহার করছে বা কোথাও কোনো জাম্পার ওয়্যার ব্যবহার করছে, লাস্ট পর্যন্ত কিছু সিগন্যাল বা কিছু ভোল্টেজ ড্রপ হয়ে বা ক্যাপাসিটর হয়ে কিন্তু এই মাইক্রোকন্ট্রোলার আইসির মধ্যে আসছে, সবগুলা পিন ঠিক একই সিস্টেমে আসছে। এখন আমরা দেখাবো যে এইচটিটা চালু হবে, এইচটি ভোল্টেজটা কীভাবে এই ট্রানজিস্টরের মধ্যে গেছে। এখানে দেখা যাচ্ছে 13 নম্বর পিন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এই 13 নম্বর পিন থেকে এইচটি সাপ্লাই ভোল্টেজটা আউট হয়েছে। এখানে দেখেন এই যে একটা রেজিস্টর গেছে, এই যে একটা রেজিস্টর হয়ে আবার এই দিক দিয়ে আবার এখানে একটি জাম্পার ওয়্যার ব্যবহার করছে, একটা জাম্পার ওয়্যার ব্যবহার করে এখানে একটি 83 ট্রানজিস্টর আছে। এখানে একটি ছোটো একটি চপার কয়েল আছে এবং ছোটো একটি চপার কয়েলের মধ্যে সুইচিং হয়ে 83 ট্রানজিস্টর সুইচিং হয়ে আউটপুট ট্রানজিস্টরের সাথে কিন্তু লাগানো আছে। তখন আমার সিআরটি টেলিভিশনের এইচটিটা চালু হবে। এখন এটার মধ্যে আমি 220 ভোল্টের লাইন ইনপুট করে আবার আপনাদেরকে আমি মেপে দেখাচ্ছি। লাইনটা ইনপুট করলাম এবং এখান থেকে যে কোনো একটা গ্রাউন্ড ধরলাম। এখানে দেখবো যে 110 ভোল্ট আমাদের ফ্লাইব্যাকের মধ্যে আসছে কিনা, যে দেখুন 110 ভোল্ট চপার ভোল্টেজ থেকে আউট হয়েছে এবং ফ্লাইব্যাকের 4 নাম্বার পিনের মধ্যে 110 ভোল্ট আসছে। এবং হিটার ভোল্টেজ যখন আমরা মিটার দিয়ে মাপবো তখন অবশ্যই এসি মোডের মধ্যে রাখবো এবং এখানে একটি নেগেটিভ বা গ্রাউন্ড ধরে নিলাম। এই দেখুন হিটার ভোল্টেজ 6 ভোল্টের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। আগে বলছিলাম যেহেতু এটা এসি ভোল্টেজ, এটা কিন্তু ফিক্সড থাকবে না, আপ ডাউন হবে। এবং এই হিটার ভোল্টেজটা আবার বেস সার্কিটের মধ্যে আসছে। এই যে আপনারা এই সাইডে দেখুন এখানে একটা গ্রাউন্ড ব্লু কালার হিটার ভোল্টেজ, এই দেখুন হিটার ভোল্টেজটা আসছে বেস সার্কিটের মধ্যে, হিটার ভোল্টেজ আসছে ফ্লাইব্যাক থেকে যেটা আউট হয়েছে। এবং এই ঠিক হিটার সিগন্যালটাই এখানে 1.5 কে একটি রেজিস্টর হয়ে, এই যে হিটার ভোল্টেজ এই যেখানে 1.5 ভোল্ট 1.5 কে রেজিস্টর হয়ে এর দিক দিয়ে সরাসরি পিন হয়ে মাইক্রোকন্ট্রোলার আইসি 12 নম্বর পিনের মধ্যে আসছে। এই যে 12 নম্বর পিনের মধ্যে আসছে, এখানে ডিসি ভোল্টেজ হবে 1.2 ভোল্টের মতো, 1.2 ভোল্টের মতো একটা সিগন্যাল ভোল্টেজ মাইক্রোকন্ট্রোলার আইসি 12 নম্বর পিনের মধ্যে থাকবে। যদি এই সিগন্যালটা কোনো সময় মিসিং থাকে তখন কিন্তু হিটার চালু হবে না, দেখা যাবে যে এইচটি চালু ঠিকই হয়েছে কিন্তু হিটারটা চালু হয় নাই। এবং ঠিক একইভাবে এবিএল যে ভোল্টেজটা, যে এবিএল ভোল্টেজের মধ্যে 3 ভোল্ট 3.2 ভোল্টের মতো দেখা যাচ্ছে, ঠিক এইভাবে জাম্পার হয়ে এদিকে জাম্পার হয়ে মাইক্রোকন্ট্রোলার আইসির 27 নম্বর পিনের মধ্যে আসছে। 20 21 22 23 24 25 26 27, এই যে 27 নম্বর পিন, 27 নম্বর পিনের মধ্যে 4 ভোল্ট, ঠিক এই 4 ভোল্টই এদিকে জাম্পার হয়ে, এই যেদিকে জাম্পার হয়ে এখানে 41 48 একটা জিনার ডায়োড ব্যবহার করছে এবং এবিএল ভোল্টেজটা এখানে আসছে। দুইটা ভোল্টেজ এখানে একটা ফিকশন তৈরি করে এই সার্কিটটি এবিএল ভোল্টেজটি কাজ করছে। এই যে এখানে 3.3 ভোল্ট, এই সাইডে একটা রেজিস্টর ব্যবহার করছে, এই সাইডে 3.3 ভোল্ট, এখানে একটা রেজিস্টর ব্যবহার করছে। রেজিস্টর ব্যবহার হয়ে ভোল্টেজটা মাইক্রোকন্ট্রোলার আইসি 27 নম্বর পিনের মধ্যে ঢুকছে এবং হিটার ভোল্টেজটা আউট হয়েছে মাইক্রোকন্ট্রোলার আইসি 13 নম্বর পিন থেকে। এই 13 নম্বর পিন থেকে 2.2 ভোল্ট একটি ভোল্টেজ আউট হয়েছে। এটা এইভাবে এই দিক দিয়ে গিয়ে যেখান দিকে আসছে, এই যে 2.2 ভোল্ট এখানে একটি রেজিস্টর দিয়ে ড্রপ খেয়ে গেছে, এখানে একটি রেজিস্টর হয়ে ড্রপ হয়ে ভোল্টেজটা কিন্তু ডাউন হয়ে গেছে, একটা সিগন্যালে রূপান্তরিত হয়েছে। এখানে একটা রেজিস্টর দিয়ে 2.2 ভোল্টের একটা রেজিস্টর এখানে ব্যবহার করার কারণে এখানে ভোল্টেজটা সিগন্যালে পরিণত হয়ে গেছে। এই যে এখান দিয়ে ট্রানজিস্টরের মধ্যে আসছে, ট্রানজিস্টরের 3 নম্বর পিনের মধ্যে আসছে। 83 ট্রানজিস্টরের 3 নম্বর পিনের মধ্যে মাইক্রোকন্ট্রোলার আইসি থেকে একটা সিগন্যাল আসছে।
এবং এখানে যে ভার্টিক্যাল আইসি যে আমরা 27 ভোল্ট পেয়েছিলাম, এই যে এখানে যে ভার্টিক্যাল আইসি 26 ভোল্ট বা 27 ভোল্টের মধ্যে আছে, এই ভোল্টেজটা কিন্তু এই 2383 ট্রানজিস্টরের মাঝের পিনের মধ্যে আছে। মাঝের পিনের মধ্যে আছে যেখানে রেজিস্টর থেকে ড্রপ হয়ে এই যেখানে একটি রেজিস্টর ব্যবহার করছে, এই যেখানে একটি রেজিস্টর ব্যবহার করছে, এখানে ভোল্টেজটা ড্রপ করে দিছে। এই যেখানে 26 ভোল্ট 28 ভোল্টের মধ্যে আছে, এখানে রেজিস্টর দিয়ে ড্রপ করে দিয়ে এই যেখানে একটা কয়েল আছে, কয়েলের মধ্যে আসছে 17 বা 18 ভোল্টের মতো, এবং এই ট্রানজিস্টরটা মাঝের পিনের মধ্যে আসছে। এবং এই কয়েলের মধ্যে ফ্রিকশন সুইচিং করে এখানে যে আউটপুট ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টরের মধ্যে সুইচিং হয়ে হাই ফ্রিকোয়েন্সি তৈরি করে একটা এইচটি ভোল্টেজ তৈরি করছে ফ্লাইব্যাক। যেখানে যদি আমরা মাপি এখানে কিন্তু ভোল্টেজ দেখাবে না, এই দেখুন মিটার কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। চলো তো 2383 ট্রানজিস্টরের মাঝের পিনের মধ্যে কিন্তু 17-18 ভোল্ট আসছে। আর এখানে যদি আমি ভোল্টেজটা মাপি, এটা কিন্তু মাঝের পিন এইচটি সাপ্লাই, এখানে কিন্তু ভোল্টেজ দেখাবে না। দেখুন ডিজিটাল মিটার বলে আপ ডাউন করতেছে। অ্যানালগ মিটার লাগালে মিটারটা একটা মিটারের মধ্যে কিন্তু ভোল্টেজ শো করতে না, এই দেখুন ভোল্টেজ আপ ডাউন করতেছে ডিজিটাল মিটার এই জন্য। এবং এখানে কিছু পিএ ব্যবহার করছে, কিছু ডায়োড ব্যবহার করছে। যখন আপনাদের ছবির মধ্যে যদি কখনো কোনো সমস্যা হয় তখন এই পিএফগুলো চেক দিবেন। হরিজন্টাল সাইডে যখন লম্বা যদি কোনো র্যাক বাসে বা বিন্দুর মতো বাসে, তখন এই যেখানে একটি কয়েল আছে, কয়েলটি চেক দিবেন। এই যেখানে একটি কয়েল, এই যেখানে বলছিলাম যে দুইটা টার্মিনাল, ইউ কয়েলের দুইটা টার্মিনাল এই যেখানে ভার্টিক্যাল আইসির সাথে সংযুক্ত আছে, এবং ইউ কয়েলের আরও দুটি টার্মিনাল এখানে সরাসরি এইচটির সাথে একটা সাপ্লাই আছে, এবং 110 ভোল্টের সাথে একটা সাপ্লাই আছে। এই দেখুন এই যে একটা 110 ভোল্টের সাথে আর একটা এইচটির সাথে, এবং এই সাইডে দুইটা ভার্টিক্যালের সাথে সংযুক্ত আছে। ভার্টিক্যাল আইসি নিয়ে আগের ভিডিওতে আলোচনা করছিলাম, আজকে শুধু হরিজন্টাল সাইড নিয়ে আলোচনা করব। এবং ফ্লাইব্যাকের যে 180 ভোল্ট, এই দেখুন এখানে ফ্লাইব্যাকের 180 ভোল্ট এখানে পিন হয়ে এখানে ওয়্যার হয়ে বেস সার্কিটের মধ্যে আসছে। বেস সার্কিটের মধ্যে এখানে কিছু রেজিস্টর ব্যবহার করছে। যেখানে 180 ভোল্ট আসছে, 176 ভোল্টের মতো, সরি শর্ট হয়ে গেছে, সমস্যা নাই। এই ভোল্টেজটা আবার বেস সার্কিটের মধ্যে আসছে, এই যে ঠিক 176 বা 75 ভোল্টের মতো বেস সার্কিটের মধ্যে আছে। বেস সার্কিটের মধ্যে এখানে 2482 কালারের জন্য 3টা ট্রানজিস্টর লাগানো আছে। 2482 ট্রানজিস্টরের মাঝের পিনের মধ্যে এই ভোল্টেজটা আসছে, এবং এখান থেকে RGB সিগন্যাল হয়ে এখানে 3টা কালার আছে। এই যে একটা ব্লু কালারের মধ্যে আসছে 106 ভোল্টের মতো, পরে এটা হলো হিটার ভোল্টেজ, পরে এটা গ্রাউন্ড, এটা হলো রেড কালার, সরি এই যে এটা হলো রেড কালার 174 ভোল্টের মতো, এবং এটা হলো গ্রিন কালার 173 ভোল্টের মতো, এবং ব্লু কালারের মধ্যে আছে 171 ভোল্টের মতো। এখানে যে ভোল্টেজটা দেখতে পারলেন, এটা কিন্তু হালকা একটু শর্ট খাইছিল, সার্কিটটা কিন্তু অফ হয়ে গেছে। এই দেখুন মিটারের মধ্যে ভোল্টেজ অফ হয়ে গেছে। আমি সার্কিটটা আবার পুনরায় রানিং করার চেষ্টা করতেছি। এই সার্কিটটা রানিং হয়ে গেছে। রানিং হয়ে গেলে কিন্তু এখানে ভোল্টেজ কমে যাবে। এখানে এই যে ব্লু কালারের মধ্যে 107 ভোল্টের মতো আছে, এখানে রেড কালারের মধ্যে ভোল্টেজটা একটু হাই আছে 174-75 ভোল্টের মতো, এবং গ্রিন কালারের মধ্যেও ঠিক একই সেম ভোল্টেজ আছে। এই ভোল্টেজটা এখানে যে 2482 ট্রানজিস্টর আছে, 2482 ট্রানজিস্টরের এখানে কালার যে ভোল্টেজ আছে, কালার যে সিগন্যাল আছে, সিগন্যাল 2482 ট্রানজিস্টরের পিনের মধ্যে সুইচিং করার পর এই ভোল্টেজটা রেড গ্রিন ব্লু কালারের মধ্যে পৌঁছবে। যদি কখনো এই ট্রানজিস্টরগুলো শর্ট হয়ে যায়, তখন দেখা যাবে যে স্ক্রিনের মধ্যে অনেক সময় ব্লাঙ্ক হয়ে গেছে, বা রেড বা গ্রিন কালার বা ব্লু কালার বিভিন্ন 3টা কালার যে কোনো একটা কালার আসতে পারে, বা হোয়াইট স্ক্রিন আসতে পারে, বা ভার্টিক্যাল বার আসতে পারে। তাই আপনারা CRT টেলিভিশনের যে সমস্যাগুলো বা হরিজন্টালের যে সমস্যাগুলো আলোচনা করলাম, আপনাদের হরিজন্টাল সাইটের ছবির যদি কোনো সমস্যা হয় বা বেস সার্কিটের যদি কোনো সমস্যা হয়, এই সমস্যাগুলো এভাবে আপনারা সমাধান করবেন। এবং এইচটি চালু হওয়ার জন্য এই যে মাইক্রোকন্ট্রোলার আইসির মধ্যে যে ভোল্টেজগুলোর কথা উল্লেখ করলাম, এই ভোল্টেজগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। এই ভোল্টেজগুলো যদি এই আইসি থেকে সাপ্লাই না দেয়, তাহলে কিন্তু এই এইচটিটা চালু হবে না। আর এইচটি চালু না হলে কিন্তু স্ক্রিনের মধ্যে কোনো কিছু দেখা যাবে না। স্ক্রিনের মধ্যে ছবি দেখার পর, স্ক্রিন আসার পর, তখন কিন্তু আপনাদের অন্য কিছু দেখতে হবে, যে ডিশ চ্যানেল কাজ করতেছে কিনা, বা ভার্টিক্যাল আইসি ঠিক মতো কাজ করতেছে কিনা, অডিও আইসি ঠিক মতো কাজ করতেছে কিনা। যতক্ষণ পর্যন্ত আপনাদের স্ক্রিন ওকে না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু টেলিভিশনের অন্যান্য কার্যক্রম আপনারা দেখতে পারবেন না। তাই আজকের মতো হরিজন্টালের বিষয়ে এই পর্যন্ত আলোচনা। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, খুব দ্রুত এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্য আরেকজন দেখে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং সবসময় ইলেকট্রনিক্স বাংলা মিডিয়াকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।